ভয়ঙ্কর এক নেকড়ে রাজা মানুষের দুনিয়াতে আসে তার পছন্দের রাজকুমারীকে নিয়ে যেতে, যার শরীরের মধ্যে রয়েছে ওই নেকড়ে রাজারই একটা পবিত্র মুক্তা। কিন্তু মজার বিষয় হলো, রাজকুমারীর কাছ থেকে ওই মুক্তটা নিতে গেলে তাকে নিজের প্রেমে ফেলতে হবে। তবে ওই নেকড়ে রাজা তার এমন ভয়ানক চেহারা নিয়ে রাজকুমারীকে কিভাবে তার প্রেমে ফেলবে, আর রাজকুমারী কি আদৌ তাকে পছন্দ করবে, এটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ ড্রামাটার এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় ডাক্সিয়া নামের একটা স্টেট থেকে, যেখানে আমরা ইয়োজিয়াং প্যালেসের সামনের দৃশ্য দেখি। সেখানে অসংখ্য লোক জড়ো হয়েছে। আসলে তারা সবাই সৌমি তাও নামের একটা মেয়েকে দেখার জন্যই এখানে জড়ো হয়েছে। দেখতে দেখতেই সেখানে কিছুক্ষণের মধ্যেই তাও এসে উপস্থিত হয়। তার মুখ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। তাও ধীরে ধীরে তার শত শত ভক্তদের মাঝখান থেকে হেঁটে যেতে থাকে। দেখে মনে হচ্ছিল সে যেন অনেক বড় কোনো সেলিব্রিটি। ভক্তরা তাকে দেখে অনেক খুশি ছিল। এরপর ওই মহিলা প্রাসাদের ভিতরে গিয়ে পৌঁছায়, যেখানে একজন ব্যক্তি তার জন্য অপেক্ষা করছিল। তাও প্রথমে বেশ কিছুক্ষণ সেই লোকটিকে নানা রকমের অঙ্গভঙ্গি দেখাতে শুরু করে। লোকটিও তাকে এমন অবস্থায় দেখে বেশ খুশি হয় এবং তার হাতে কিস করার চেষ্টা করে। তবে তাও তার হাতটাকে সরিয়ে নেয়। লোকটি তখন বলে সে তার জন্য বিশেষ উপহার এনেছে। এটা বলেই সে তাওকে ভিন্ন ভিন্ন ধরনের উপহার দিতে থাকে, যার মধ্যে একটাও তাওয়ের পছন্দ হয় না। তাও বলে, তুমি যা যা আমাকে দেখাচ্ছ এই সব কিছুই আমার কাছে রয়েছে, তাই আমাকে এমন একটা কিছু দেখাও যেটা আমার কাছে নেই। এটা শোনা মাত্রই লোকটা একটা বাক্স বের করে তাওকে দেয়। বাক্সটিকে খোলা মাত্রই এক উজ্জ্বল সবুজ আলো তাওয়ের চোখে মুখে এসে পড়ে। লোকটি বলে এটা তার কাছে থাকা সবথেকে মূল্যবান জিনিস। এই উপহারটা দেখে তাও অনেক খুশি হয় এবং সাথে সাথেই নিজের মুখের কাপড়টি সরিয়ে ফেলে। তাওয়ের আসল রূপ দেখে লোকটি হতবাক হয়ে যায় এবং তাকে মাননীয়া বলে ডাকতে শুরু করে। আসলে লোকটির সামনে থাকা মেয়েটি তাও কিংবা অন্য কেউ নয়, সে হলো ওই রাজ্যেরই রাজকুমারী কিপা। কিপা তাকে প্রশ্ন করে এই দামি লুমিনাস কাপটি কেনার জন্য সে কতজন মানুষকে শোষণ করেছে। লোকটি কোনো উত্তর না দেওয়ায় কিপা তাকে বলে, তোমাদের মতো দুর্নীতিবাজ অসৎ লোকের কারণেই রাজা এবং তার রাজ্যের সমস্ত কর্মকর্তারা সবাই বদনাম পেয়ে থাকে। লোকটি নিজের ভুল বুঝতে পেরে রাজকুমারীর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তবে রাজকুমারী কোনো মতেই তাকে ক্ষমা করে না। সে তার সহকারীকে বলে এই লোকটিকে জনসম্মুখে নিয়ে আসতে। এই সময় তাওয়ের ফ্যানরা যারা দাঁড়িয়েছিল তারা তাওয়ের পরিবর্তে রাজকুমারী কিপাকে দেখে অবাক হয়ে যায়। রাজকুমারী তাদেরকে একটা লিস্ট দেখায়, যেটাতে এই লোকটির করা সমস্ত কুকর্মের কথা লেখা ছিল। রাজকুমারী কিপা সবাইকে আশ্বাস দিয়ে বলে সে খুব দ্রুতই সবার সম্পদ সবাইকে ফিরিয়ে দেবে। নিচে দাঁড়িয়ে থাকা ভিড়ের লোকগুলির মধ্যে এমন অনেকেই ছিল যাদের সম্পদ এই ব্যক্তি হাতিয়ে নিয়েছে। রাজকুমারীর এমন ভালো কাজের জন্য সবাই রাজকুমারীকে ধন্যবাদ জানাতে থাকে। রাজকুমারী কিপা তার সহকারী জেমেইকে বলে এই ব্যক্তিকে নিয়ে গিয়ে তার আঙ্কেলের হাতে তুলে দিতে এবং তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে। এরপর রাজকুমারী কিপা আমাদেরকে তার নিজের সম্পর্কে বলতে থাকে। কিপার মা হলো জেং এবং বাবার নাম কিসেন। তারা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, আর এর কিছু বছর পরেই তাদের কোল আলো করে জন্ম নেয় কৃপা। কিপার জন্ম হওয়ার পর থেকেই সবাই বেশ খুশি ছিল। এরপর রাজ্যের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার বাবা অনেক পরিশ্রম করেছে। তবে এই সবকিছু করতে গিয়ে সে তার স্ত্রীকেই সময় দিতে পারত না। সে একদিন ঠিক করে ডাক্সিয়ার দায়িত্ব এবার সে তার ভাই ঝাওয়ের হাতে তুলে দেবে এবং তার স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য পুরো দুনিয়া ঘুরে বেড়াবে। এরপর আমরা কিপাকে তার বাবার সঙ্গে দেখতে পাই। কিপা তার বাবাকে জিজ্ঞাসা করে তারা দুজন তাকে কেন সাথে নিয়ে যাচ্ছে না। তখন তার বাবা বলে, এখন আপাতত তোমার মাকে নিয়ে ঘুরে আসি, পরে কখনো টাইম পেলে অবশ্যই তোমাকে নিয়ে যাব। এবং সে আরো বলে তারা যতদিন না ফিরে আসছে ততদিনের মধ্যেই কৃপা যেন তার পছন্দের মানুষটাকে খুঁজে ফেলে, কারণ সে যখন তার পছন্দের মানুষটাকে খুঁজে পাবে তখন সেও তার বাবা মার মতোই বিশ্ব ভ্রমণে বেরোতে পারবে। এখান থেকেই দৃশ্য চলে আসে বৃষ্ট সাম্রাজ্যে। সেখানে আমরা বৃষ্টদের রাজা মুলানকে দেখতে পাই। সে দিনে দিনে খুবই দুর্বল হয়ে যাচ্ছে। তার হাতে খুব একটা বেশি সময় নেই। তাকে বাঁচতে গেলে দ্রুত পবিত্র মুক্তা খুঁজে বের করতে হবে। আসলে মুলান একবার মানুষদের দুনিয়াতে গিয়েছিল, আর সেখানেই কিছু শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে সে ক্লান্ত হয়ে এক জায়গাতে শুয়ে পড়ে। আর সেখানেই একটা গাছের উপরে বসে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ে সবকিছু দেখছিল। তবে হঠাৎ করেই সে গাছ থেকে পিছলে মুলানের গায়ের ওপরে এসে পড়ে। আর এখানেই দুর্ঘটনাবশত মুলানের ভেতরে থাকা পবিত্র মুক্তটি ওই মেয়েটির শরীরের ভেতরে চলে যায়। আর এই মুক্তটার অভাবেই মুলান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তাই তার হারিয়ে যাওয়া শক্তি আবারও ফিরে পেতে ওই মুক্তটার অনেক প্রয়োজন। এই কারণেই মুলান পাগলের মতো ওই মেয়েটিকে খুঁজে চলেছে। এখান থেকেই দৃশ্য আবারও ফিরে আসে ডাক্সিয়ান রাজ্যে। সেখানে আমরা কৃপাকে দেখতে পাই। সে একটা মূর্তি দেখছিল। আসলে এই মূর্তিটি তার মা তার জন্মদিনে ইউরোপ থেকে উপহার হিসেবে পাঠিয়েছে।
এই সময় সেখানে তার আঙ্কেল এবং আন্টি অর্থাৎ রাজা ঝাও এবং রানী লুইলি চলে আসে, আর তাদের সঙ্গেই তাদের ছোট্ট নাতনি জিংপিংও আসে। রানী কিপাকে বলে, আমি তোমার বিয়ের জন্য ছেলে দেখাবো বলে তোমাকে কতবার ডাকলাম, তুমি সেখানে আসোনি কেন? আর এখানেই তাদের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি রানী এবং রাজা কিপাকে অনেক ভালোবাসে। তাই কিপার বাবা মার চলে যাওয়ার পর থেকে তাদের সবথেকে বড় চিন্তা হলো কিপার বিয়ে দেওয়া, কারণ ডাক্সিয়ান রাজ্যের বেশিরভাগ মেয়েদেরই 15 বছর পেরোলেই বিয়ে হয়ে যায়, আর এদিকে কিপার 20 বছর বয়স হয়ে গেছে। রানী ঠিক করে সে যে কোনো ভাবেই হোক খুব দ্রুত কিপার বিয়ে দিয়েই ছাড়বে। এরপর আমরা মুলান এবং তার ভাই লিওজুনকে দেখতে পাই। তারা ডাক্সিয়ান রাজ্যে এসেছে। লিওজুন মুলানকে বলে, আমি তোমার জন্য ওই পবিত্র মুক্তটি নিজেই খুঁজে নিয়ে যাব, তুমি ফিরে যাও, এখানে থাকা তোমার জন্য সুবিধার নয়। মুলান বলে, ওই মেয়েকে তো তুমি কখনোই দেখোনি, তাহলে তুমি ওকে খুঁজে বের করবে কিভাবে? এছাড়াও সে ওই মেয়েটির ভেতরে থাকা পবিত্র মুক্তার শক্তিটিকেও অনুভব করতে পারবে না। আসলে সেই পবিত্র মুক্তার আকর্ষণ একমাত্র মুলানই অনুভব করতে পারবে। তখন লিওজুন তার ভাইকে বলে, আমার খুব ভয় করছে, হয়তো এই মুক্তটা খুঁজতে গিয়ে তাদের গোপনে থাকা বিস্ট সাম্রাজ্যের কথা সবাই জেনে যাবে। মুলান তার ভাইকে বলে সে সাবধানে থাকার চেষ্টা করবে। এর মধ্যেই কৃপাকে দেখা যায় সে তার সহকারী জিমেইককে নিয়ে একটা ঘোড়ার আস্তানায় এসেছে, আর সেখানেই একটা ঘোড়াকে পছন্দ করে কৃপা তার পিঠে চেপে বসে। তবে ওই পাগলাটে ঘোড়া তাকে নিয়ে দৌড়াতে শুরু করে। কৃপা অনেক চেষ্টা করার পরেও ওই ঘোড়াটাকে থামাতে পারে না। কৃপার পেছন পেছন ওই ঘোড়ার মালিক এবং জিমেই দৌড়াতে থাকে। দেখতে দেখতেই কৃপাকে সঙ্গে নিয়ে ঘোড়াটি সেই জঙ্গলে চলে আসে যেখানে মুলান এবং লিওজুন আছে। কৃপা যখন ঘোড়া থেকে পড়তেই যাবে তখন মুলান তাকে বাঁচিয়ে নেয়। সাথে সাথেই কৃপা অজ্ঞান হয়ে যায়, আর মুলান তার ভাইকে বলে, এই হলো সেই মেয়ে যার শরীরের ভেতরে তার মুক্তটি রয়েছে। তাই তারা ঠিক করে তারা কৃপাকে তাদের বিস্ট সাম্রাজ্যে নিয়ে যাবে। তবে মুলান কিছুতেই কৃপাকে তুলতে পারছিল না, কারণ কৃপার শরীরে ওই মুক্তটা থাকার কারণে মুলানের থেকে কৃপার ক্ষমতা অনেক বেশি। ঠিক এই সময়ে সেখানে জিমেই এবং ওই ঘোড়ার মালিক চলে আসে, যে কারণে তারা দুই ভাই সাথে সাথেই লুকিয়ে পড়ে। তখন জিমেই এবং ওই ঘোড়ার মালিক কৃপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পুরো রাজ্যে ঘোষণা করা হয় রাজকুমারী কৃপার বিয়ে ঠিক করা হয়েছে, আর এই অনুষ্ঠানে পুরো রাজ্যকেই নিমন্ত্রণ করা হয়েছে। লুইলি তার লোকজনদের ডেকে বুঝিয়ে দেয় তাদেরকে কি কি কাজ করতে হবে। এরপর দেখা যায় মুলান এবং লিউজিন গোপনে ওই প্রাসাদে এসেছে। প্রাসাদের ভেতরে কৃপা ওই লোকটির সঙ্গে ছিল যার সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে। লোকটিকে দেখে বোঝা যায় সে কোনো যুদ্ধে গিয়ে আহত হয়েছে, তাই কৃপা তার ক্ষতস্থানে সেঁক দেওয়ার জন্য একটা গরম জলে কাপড় ভিজাচ্ছে। এরপর কৃপা সেই লোকটিকে বলে সে এই বিয়েতে রাজি নয়। তবে এটা শোনা মাত্রই লোকটি কৃপার হাত ধরে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তাই কৃপা রেগে গিয়ে তার চোখে কিছু একটা ছিটিয়ে কোনোভাবে হাত ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে লোকটিও পুনরায় কৃপার সামনে এসে দাঁড়ায়। লোকটি যখন কৃপাকে ধরতেই যাবে তখনই তাদের মধ্যে চলে আসে মুলান। মুলানের দেওয়া একটা ছোট্ট ধাক্কাতেই লোকটি অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী তখন তাকে জিজ্ঞাসা করে সে কে, তবে মুলান তার কথার কোনো উত্তর না দিয়ে তাকেও সেখানে অজ্ঞান করে দেয়। এই সময় সেখানে রাজকুমারীর দেহরক্ষী আসলে লিওজান পেছন থেকে তাকেও অজ্ঞান করে দেয়। এরপর দুই ভাই মিলে কৃপাকে নিয়ে বিস্ট সাম্রাজ্যের দিকে রওনা হয়। আমরা দেখতে পাই মুলান অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। আসলে কৃপাকে ধরার জন্য সারাদিন সে এতটাই পরিশ্রম করেছে যার কারণে তার শরীরের সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। তার ভাই তখন তাকে বলে কৃপাকে এখানেই রেখে তারা মহলে ফিরে গিয়ে মুলানের চিকিৎসার ব্যবস্থা করতে পারে। মুলানের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে সেও তার ভাইয়ের কথা রাজি হয়, আর কৃপাকে তারা এখানেই রেখে চলে যায়। দেখা যায় এই সময় কৃপার জ্ঞান ফিরে আসে। সে অবাক হয়ে চারিদিকটা দেখে ভাবতে থাকে সে এখন কোথায় রয়েছে, আর ওই অদ্ভুত ধরনের কালো পোশাক পরা লোকটিই বা কে ছিল। কৃপা চারিদিকটা দেখে বোঝার চেষ্টা করে যে কতটা পথ হাঁটলে সে তার শহরে পৌঁছাতে পারবে। এরপর সে রাস্তা দিয়ে সোজা দৌড়াতে থাকে। তবে দৌড়াতে দৌড়াতেই সে দেখতে পায় রাস্তা দিয়ে একটা মেয়ে পালকি নিয়ে আসছে। কৃপা ওই মেয়েটিকে বলে তাকে শহরে পৌঁছে দিতে সে প্রাসাদে যেতে চায়। মেয়েটি তখন কৃপাকে বলে সে প্রাসাদ থেকেই তাকে নেওয়ার জন্য এখানে এসেছে, রাজাই তোমাকে নেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। কৃপা তখন কিছুটা অবাক হয়ে বলে কিন্তু ডাক্সিয়াতে তো কোনো রাজা নেই। তখন মেয়েটি বলে সে বিস্ট সাম্রাজ্যের রাজা মুলাংয়ের কথা বলছে। কৃপা মেয়েটির কোনো কথাই বুঝতে পারে না। আসলে সে প্রথমে ভেবেছিল তার আন্টি হয়তো তাকে নিয়ে যাওয়ার জন্য প্রাসাদ থেকে পালকি পাঠিয়েছে। তবে এই মেয়েটিকে কৃপা ভালোভাবে দেখার পর বুঝতে পারে এই মেয়েটি অন্য কেউ, সে অন্য কোথাও থেকে এসেছে, কারণ তাদের রাজ্যে এমন কোনো মহিলাকে সে আগে দেখেনি। কৃপা ওই মেয়েটির কাছ থেকে পালানোর জন্য তাকে বাহানা দিয়ে বলে আমার পেটে ব্যথা করছে, তুমি একটু এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। আর এটা বলেই সে এক দৌড়ে অনেক দূর পালিয়ে যায়। তবে পালাতে গিয়েই সে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সজোরে চিৎকার করে ওঠে। আর তার চিৎকারের আওয়াজ শুনতে পায়
হংসি নামের সেই মেয়েটি আওয়াজটা পাওয়া মাত্রই সে ঝড়ের গতিতে কৃপার কাছে দৌড়ে আসে। কৃপা তো তার দৌড়ানোর স্পিড দেখে পুরো অবাক হয়ে যায়। সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি এত অল্প সময়ের মধ্যে আমার কাছে কিভাবে আসলে? তখন হংসি বলে, আসলে আমি একটা বিড়াল। কৃপা এটা শুনে মনে করে সে হয়তো মজা করছে। এরপর হংসি কৃপাকে নিয়ে একটা পালকিতে উঠে বসে। তবে পালকি নিয়ে যারা দৌড়াচ্ছে তাদের দৌড়ানোর স্পিড দেখে কৃপা তো পুরো অবাক হয়ে যায়। সে বলে, এই মানুষগুলো কিভাবে এত দ্রুত যেতে পারে? তখন হংসি তাকে বলে, কে বলেছে তারা মানুষ? তারা আসলে 4 জন ঘোড়া, যে কারণেই তো তারা এত দ্রুত দৌড়াতে পারে। হংসির এই সমস্ত অদ্ভুত ধরনের কথাবার্তা কৃপার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। সে হংসিকে বলে, এসব কি উল্টোপাল্টা বকছো? এমন আবার হয় নাকি? তোমরা তো মানুষের মতো দেখতে, তাহলে তোমরা এক একজন অ্যানিমেল কিভাবে হতে পারো? তখন হংসি তাকে বলে, কেন, আমাদের রাজা তো নিজেই একজন উল্ফ। কৃপা তখন কিছুটা কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করে, একজন উল্ফ কিভাবে রাজা হতে পারে? এভাবেই তারা কথা বলতে বলতে বিস্ট সাম্রাজ্যের সামনে এসে পৌঁছায়। এরপর হংসি তার হাত ধরে তাকে সাম্রাজ্যের ভেতরে নিয়ে আসে। কৃপা যখন ওই সাম্রাজ্যের ভেতরে থাকা লোকদের দেখছিল তখন সে বেশ অবাক হয়, কারণ তারা সবাই বেশ অদ্ভুত ধরনের দেখতে। এর মধ্যে কৃপা একটা লোককে দেখে যে বসে বসে কচি বাঁশ খাচ্ছিল। এটা দেখে কৃপা জিজ্ঞাসা করে, সে এভাবে বাঁশ খাচ্ছে কেন? তখন হংসি বলে, আসলে সে একজন পান্ডা। এরপর কৃপার চোখ যায় একটা মহিলার দিকে যে হাত দিয়ে সেলাই করছিল। হং বলে, এই মহিলাটি হলো রেশম পোকা। এরপর হং তাকে তাদের এমন অদ্ভুত ধরনের শক্তির আসল কাহিনীটা জানায়। সে বলে, বেশ কিছু বছর আগে এখানে চারিদিকেই প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল, আর সেই রোগ থেকে বাঁচার জন্যই বিভিন্ন পশু পাখির রক্ত নিয়ে সেটা থেকে নানা ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছিল। আর তারপর থেকেই আমাদের শরীরের এমন পরিবর্তন হয়েছে। এই কথাগুলো শোনার পর কৃপা আসল ব্যাপারটা বুঝতে পারে। এরপর হং এবং কৃপা হাঁটতে হাঁটতে একটা মেকআপ করার জায়গাতে এসে পৌঁছায়। পেছন থেকে একজন মহিলা তাদের উপর নজর রাখছিল। আসলে এই মহিলা হলো গিরগিটি। হং ওই মেকআপের দোকানে ঢুকে একটু ব্যস্ত হতেই কৃপা সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। তবে পালানোর সময় একজন মহিলা তাকে ধরে ফেলে। আসলে এই মহিলা হলো কুকুর। সে কৃপার গায়ের গন্ধ সঙ্গে বুঝতে পারে সে এখানকার লোকজনদের থেকে বেশ আলাদা ধরনের। আর সেই মহিলার এমন আচার আচরণ দেখে কৃপা বেশ ঘাবড়ে যায় এবং এর সাথেই সিরিজের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ ড্রামার এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।